এক মাস পর বিদেশ থেকে ফিরেছে অমল। কিন্তু ফেরার পর থেকে স্ত্রী মিলির ব্যবহারটা যেন কেমন অদ্ভুত লাগছে তার। তেমন কিছু নয়, সামনে যখন থাকছে একেবারে ঠিকঠাক, আগের মতোই কথাবার্তা বলছে, যত্ন আত্তি করছে। কিন্তু হঠাৎ হঠাৎ একটা ফোন আসছে, আর তারপরই মিলির আচরণ যেন কেমন সন্দেহজনক হয়ে যাচ্ছে। অমলের থেকে দূরে সরে গিয়ে কথা বলছে, তাও আবার ফিস ফিস করে। প্রথম দুদিন ব্যাপারটাতে তেমন আমল না দিলেও 3 দিনের দিন অমলের কেমন যেন সন্দেহ হতে লাগলো। আগে তো কখনো মিলি এরকম ফিস ফিস করে লুকিয়ে কথা বলতো না। 6 বছর হলো তাদের বিয়ে হয়েছে। 1 মাস অমলের অনুপস্থিতিতে কে এমন এলো তার জীবনে, যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হচ্ছে? সেদিন রাতে বন্যা ফোন করলো। বন্যা অমলের অনেক দিনের বন্ধু। কাল একবার অবশ্যই দেখা কর, জরুরি কথা আছে বলেই ফোন রেখে দিল বন্যা। পরদিন দেখা হতে প্রথমে অমলকে খুব সান্ত্বনা দিল বন্যা। আমার সত্যিই খুব খারাপ লাগছে তোকে কথাগুলো বলতে। প্লিজ তুই ভেঙে পড়িস না। কি হয়েছে, কি ব্যাপারে বলছিস বল তো? অবাক হয়ে জিজ্ঞেস করে অমল। আমি সত্যিই বুঝতে পারছি না কি করে তোকে ব্যাপারটা জানাবো, কিন্তু না জানালেও তো। এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায় অমলের। এই, আর ন্যাকামি না করে বল তো কি হয়েছে। আসলে ব্যাপারটা মিলিকে নিয়ে। কি, কি করেছে মিলি? তোর কলিগ অরিত্র, অরিত্রর সঙ্গে মিলির অ্যাফেয়ার চলছে। যাহ, কি যে বলিস! এবার হেসে ফেলল অমল। তারপর বলল, মিলি আর অরিত্র খুব ভালো বন্ধু, বলতে গেলে পিঠোপিঠি ভাই বোনের মতো। সেটা তোর মনে হয়, তুই কি জানিস তোর আড়ালে ওরা কি করছে? এই দেখ, বলে মোবাইলে বেশ কয়েকটা ছবি দেখালো বন্যা। একটা ছবিতে অরিত্রকে জড়িয়ে ধরে আছে মিলি, আর একটাতে মিলির হাত ধরে রাস্তা পার হচ্ছে অরিত্র। দুটো ছবি ডক্টর মিত্র নার্সিংহোমের সামনে তোলা। ডক্টর মিত্র শহরের নামকরা গাইনোকোলজিস্ট। ছবিগুলো দেখে খানিকক্ষণ চুপ করে বসে থাকলো অমল। মিলি যে তাকে ঠকাতে পারে এটা সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি। আর অরিত্র, সেই বা কী করে এরকম করতে পারলো? কি না করেছে অমল তার জন্য? এখন সে বুঝতে পারছে কেন মিলি প্রায়ই অরিত্রকে নেমন্তন্ন করে খাওয়াতে চাইতো। প্রায় উইকেন্ডেই তো অরিত্রর নেমন্তন্ন পাকা ছিল তাদের বাড়িতে। ব্যাচেলার অরিত্রকে যখনই বলতো তখনই সে চলে আসতো আড্ডা মারতে। নিঃসন্তান দম্পতি অমল আর মিলির কাছে তার উপস্থিতি বেশ উপভোগ্যই ছিল এতদিন। এমনকি বিদেশ যাওয়ার সময় সে নিজেও অরিত্রকে দায়িত্ব দিয়ে গিয়েছিল মাঝে মাঝে মিলির খোঁজ খবর নেয়ার জন্য। দুটো ছবি কিন্তু দুটো আলাদা দিনে তোলা, তার মানে 2 দিন ওরা ডাক্তারের কাছেই গিয়েছিল। অন্যের স্ত্রীকে নিয়ে কেউ বারবার গাইনির কাছে যায়? তোকে কি মিলি কোনো কিছু জানিয়েছে? না তো। তাহলেই ভেবে দেখ, যদি কোনো রকম অসুস্থতা কিংবা অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটা তোকে জানাবে না কেন? তাই তো, আমাকে জানাবে না কেন? উল্টে ফিরে এসে দেখছি মিলি যেন সারাক্ষণ কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। এবার বুঝতে পারছিস তো? আমার মনে হয় মিলি তোকে চিট করছে, আর খুব সম্ভবত ও প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট? মিলি প্রেগন্যান্ট? এ তো দারুণ খুশির খবর। এত বছর ধরে এই খবরটা শোনার জন্য আমরা দুজন কত অপেক্ষা করেছি। আমি এখনই মিলিকে ফোন করে জিজ্ঞেস করছি। কথাগুলো বলেই মিলিকে ফোন করতে যায় অমল।
সঙ্গে সঙ্গে তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় বন্যা। আচ্ছা, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? তুই বুঝতে পারছিস না মিলি তোর থেকে ব্যাপারটা লুকাতে চাইছে? কেন? এত বড় খুশির খবর আমার থেকে লুকাতে চাইবেই বা কেন? ওহ অমল, তুই না বড় বেশি সরল, আর তোর এই সরলতার সুযোগ নিয়েছে মিলি। তুই এখনও আসল কথাটা বুঝতেই পারছিস না। মানে? এবার অমলকে ভালো করে বুঝিয়ে বলে বন্যা। অমলের অনুপস্থিতিতে সে যে কতবার মিলি আর অরিত্রকে একসঙ্গে দেখেছে তা বেশ রসিয়ে রসিয়ে শোনায় সে। মিলি যে অরিত্রর সন্তানের মা হতে চলেছে এ ব্যাপারে সে যে কতটা নিশ্চিত সেটাও ভালো করে বুঝিয়ে দেয় অমলকে। রেগে একেবারে আগুন হয়ে যায় অমল। বন্যার বারণ না শুনে তখনই বাড়ির দিকে রওনা দেয় সে। বাড়িতে এসে যা দেখে তাতে রাগে অমলের ব্রহ্মতালু জ্বলে যায় একেবারে। সোফায় বসে আছে মিলি, আর অরিত্র তার সামনে জলের গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে। বাহ, দরদ দেখছি একেবারে উথলে পড়ছে, বাঁকা হাসি দিয়ে বলে অমল। ও অমলদা, তুমি এসে গেছো? কেন, এসে ঠিক করিনি বুঝি? এরকম বলছো কেন? এটা তো তোমার বাড়ি। হ্যাঁ, বাড়িটা তো আমারই, কিন্তু কিছু কিছু লোক কখনো কখনো পরের জিনিসে ভাগ বসাতে বেশি ভালোবাসে। তা তোমার কি বাড়িতে আজকাল কোনো কাজকর্ম নেই? অমলের বাঁকা বাঁকা কথাতে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে অরিত্র। মিলিয়ে এবার যেন খানিকটা আন্দাজ করতে পারে ব্যাপারটা। কি ব্যাপার, তুমি ওর সঙ্গে এরকমভাবে কথা বলছো কেন? কি করেছে ও? কি করেছে সেটা তো তুমি নিজেই বেশি ভালো জানো, তাই না? সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে। এবার আর চুপ করে থাকতে পারে না মিলি, চিৎকার করে ওঠে। অমল, কি হচ্ছে কি এসব? এক্ষুনি ক্ষমা চাও অরিত্রর কাছে। কি? আমি ক্ষমা চাইব? তোমরা বেলেল্লাপনা করবে আর ক্ষমা চাইব আমি? চিৎকার করে ওঠে অমল। ভীষণ অপ্রস্তুতে পড়ে যায় অরিত্র, আর চিৎকার করে ওঠে মিলি। অমল, কি বলছো কি তুমি এসব? এত নোংরা তোমার মন? কথাগুলো বলার পরই হঠাৎ ঘাড়টা একদিকে কাত হয়ে পড়ে তার। মিলি বলে চিৎকার করে ছুটে আসে অরিত্র, মিলিকে ধরে সোফায় শুইয়ে দেয়। এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মিলিকে। অস্থির হয়ে ছোটাছুটি শুরু করে দেয় অরিত্র। প্লিজ অমলদা, তাড়াতাড়ি গাড়ি বার করো, কাতর গলায় বলে সে। খানিকটা অবাক হয়ে যায় অমল। মিলিকে দুবার ডাকার চেষ্টা করে সে, কিন্তু কোনো সাড়া দেয় না মিলি। প্রায় ঘন্টা দুয়েক পর অরিত্রর হাত ধরে ক্ষমা চায় অমল। ডাক্তার তাকে সব বলেছেন, সে বাবা হতে চলেছে। আমাকে তুমি ক্ষমা করো অরিত্র, তোমার সম্পর্কে অনেক খারাপ কথা ভেবেছি আমি। আমি কিছু মনে করিনি অমলদা, তবে মিলির প্রতি তোমার বিশ্বাস যে এত কমজোরি সেটা জেনে আমার সত্যিই খারাপ লাগছে। বেচারা কত খুশি ছিল। প্রথম দিন ডাক্তারের চেম্বারে চেক আপের পর বেরিয়ে এসে সুখবরটা দিয়ে ও আনন্দে জড়িয়ে ধরেছিল আমাকে। সেই মুহূর্তে যে কেউ লুকিয়ে আমাদের ফটো তুলছে সেটা আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। উত্তেজনায় একেবারে টকবক করে ফুটছিল মিলি তখন। খবরটা দিয়ে তোমাকে কিভাবে সারপ্রাইজ দেবে সেটাই প্ল্যান করছিল সারাক্ষণ। আর 4 দিন পরই তো তোমার জন্মদিন। ভেবেছিল সেদিন তোমাকে সারপ্রাইজটা দেবে। দেখবে ও কি কি সব বানিয়ে রেখেছে তোমার জন্য। আজ তোমার বাড়িতে এসেছিলাম কারণ মিলি আমাকে ডেকেছিল তোমার বার্থডে সেলিব্রেশনের প্ল্যান করার জন্য। তোমার সামনে করলে তো আর সারপ্রাইজ থাকতো না। তুমি জানো ও হোটেল রয়্যাল ইন বুক করেছে তোমার বার্থডের জন্য। সেখানে কেক কাটার পর কনগ্রাচুলেশনস পাপা বলে বাচ্চাদের একটা ডান্সের প্রোগ্রামও রেখেছে মিলি। সব কিছু শুধু তোমার জন্য।
মুখ নিচু করে নেয় অমল। যত রাগ গিয়ে পড়ে বন্যার ওপর। আবার বলা শুরু করে অরিত্র, তাছাড়া তোমার কি আজ পর্যন্ত কখনো মনে হয়েছে যে আমি মিলিকে অন্য চোখে দেখি? ডাক্তার যখন বলেন ওর হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস ধরা পড়েছে, তখনই বুঝতে পারি এই প্রেগন্যান্সিটা খুব রিস্কি। ডাক্তার এও বললেন, যেহেতু মিলির বয়স 35 হয়ে গেছে, সেজন্য রিস্ক আরও বেশি। আমার দিদির তো ঠিক এরকমই হয়েছিল। দিদিকে আমরা বাঁচাতে পারিনি অমলদা। তাই মিলির খবরটা শোনার পর থেকে মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম মিলির কিছু হতে দেব না। যেহেতু এত কমপ্লিকেশনস রয়েছে, আমি কিন্তু প্রথমেই তোমাকে জানিয়ে দিতে চেয়েছি ব্যাপারটা, কিন্তু মিলি চেয়েছিল তোমাকে বার্থডেতেই সারপ্রাইজটা দিতে। তার আগেই তুমি তুমি জানো এ সময় এই উত্তেজনা ওর জন্য কত খারাপ। দুহাত দিয়ে মুখ ঢেকে বসে থাকে অমল। এত অপরাধবোধ জীবনে কোনো দিন হয়নি তার। কি করে সে বন্যার কথায় এমন অন্ধের মতো বিশ্বাস করলো? মিলির কাছে কি করে মুখ দেখাবে সে? মিলি কি তাকে ক্ষমা করবে? চলো, অনেক রাত হয়েছে, কিছু খাই এবার। মিলি তো এখন মোটামুটি ঠিক আছে। অমলের পিঠে হাত রেখে বলে অরিত্র, তুমি বসো, আমি কিছু নিয়ে চলে আসি। এই বলে উঠে খাবারের খোঁজে বাইরে চলে যায় অমল। বাইরে দাঁড়িয়ে সে যখন খাবারের দাম দিতে যাবে, ঠিক তখনই সেখানে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয় বন্যা। তুই ঠিক আছিস তো অমল? কি হয়েছে মিলির? শুনলাম নার্সিংহোমে ভর্তি। তবে যাই হোক না কেন, তুই কিন্তু কিছুতেই এই বেয়াদবি মেনে নিবি না। দরকার হলে ডিভোর্স দিবি ওকে। চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। শেষের কথাগুলো বলার সময় বন্যার গলা যেন আবেগে ভরে গেল। তুই পাশে থেকে আর কি করবি? আকাশের দিকে মুখ তুলে খানিকটা উদাস গলায় বলে অমল। এটাই তো, চিরকাল তুই আমার সঙ্গে এরকম করে এলি। কেন রে? কেন তুই আমাকে ভরসা করতে পারিস না? অথচ আমি সব সময় তোর ভালো চেয়েছি। মিলিকে বিয়ে করার আগে কতবার তোকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে তোকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না। অন্য কারো সঙ্গে তুই ভালো থাকতে পারবি না। এবার বিশ্বাস হলো তো? এখনও সময় আছে অমল, ফিরে আয়। চল, আমরা দুজনে মিলে নতুন করে সব কিছু শুরু করি। আচ্ছা, তো এই জন্য তুই আমার সর্বনাশ করতে চাইছিস? অসভ্য মেয়ে কোথাকার, ভাগ এখান থেকে। প্রায় তেড়ে মারতে ওঠে অমল। ঠান্ডা মাথায় একবার শোন আমার কথা, মিনতি করে বন্যা। আর নয়, আর কোনো দিন তোর কোনো কথা শুনবো না আমি। আজ থেকে তোর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমার। ভুলেও আর যোগাযোগ করার চেষ্টা করবি না আমার সঙ্গে। কথাগুলো বলেই হনহন করে হেঁটে ফিরে আসে অমল। আর একটু হলেই তার সুখের সংসার ভেঙে যেতে বসেছিল। বন্যার মনে যে এই ছিল, এটা তো সে কখনো কল্পনাও করেনি। এদিকে রাস্তার মধ্যে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো বন্যা। কি সুন্দর প্ল্যান করেছিল সে অমলকে কাছে পাওয়ার। ভেবেছিল একবার অমলের মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিতে পারলে তার কাজ অনেক সহজ হয়ে যাবে। স্ত্রীর কাছে প্রতারিত হয়ে অমল যখন ভেঙে পড়বে, তখন সে তার আরও কাছে চলে আসার সুযোগ পাবে। জীবনে কোনো দিন বিয়ে করবে না ঠিক করে নিয়েছিল সে, কিন্তু আজকাল যেন বড্ড একাকী লাগে তার। অমলকে কাছে পেতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু এখন তো অমল চিরদিনের জন্য তার হাতছাড়া হয়ে গেল। রাগে দুঃখে ক্ষোভে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল সে।